সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতগুলো সংখ্যা লেখা আছে। এই সংখ্যাগত যে তথ্য আমাদের যে অধ্যায় আছে তার নাম কি একটু তোমরা খেয়াল করো। সেটা হলো পরিসংখ্যা। আজ আমাদের পাঠের বিষয় হবে পরিসংখ্যা। এটাকে ইংলিশে বলে স্ট্যাটিস্টিক্স। আমরা এই সম্পর্কে জানি। তোমরা আজকের পাঠ থেকে আশা করছি এই উপাত্তগুলো কীরূপ, এগুলো বিন্যস্ত কি অবিন্যস্ত সে সম্পর্কে আমরা জানতে পারব। আমরা কিভাবে এগুলোর সরাসরি গড় নির্ণয় করে তা জানতে পারব। আমরা জানতে পারব অবিন্যস্ত মানগুলোকে বিন্যস্ত করে কিভাবে এর পরিসর বের করা হয়, কিভাবে অনেকগুলো মান দেয়া থাকলে তার সেই ব্যক্তি যদি আমরা জানি তা থেকে শ্রেণী সংখ্যা কিভাবে নির্ণয় করব, কিভাবে আমরা গণসংখ্যা সারণী নির্ণয় করব, এগুলো থেকে আমরা মান সংখ্যা যদি অনেক হয় তখন সেগুলো থেকে কিভাবে আয়তরেখা অঙ্কন করব। কারণ তোমাদের যে সৃজনশীল প্রশ্নটা আসে তাতে এরকম বিভিন্ন কিছু সম্পর্কে চাই। আমরা প্রথমে পর্যায়ক্রমে এই উপাত্তগুলো সম্পর্কে জেনে যে গড়ের কথা বললাম সে গড় নির্ণয় করব। আবার এগুলো থেকে জানবো কিভাবে মধ্যক নির্ণয় করে, কিভাবে এগুলোর প্রচুরক আছে কিনা সে সম্পর্কে ধারণা নেব। এ সম্পর্কে আমাদের আজকের পাঠ, আমরা এগুলো জানার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো এখানে রয়েছে 26, 50, 20, 45, 15 ও 53। এখানে এই সংখ্যাগুলোর যদি আমরা সরাসরি গড় নির্ণয় করি, তোমরা নিজ ক্লাসেও পেয়েছ, আমরা এগুলোকে যোগ করব। যোগ করে দেখবো এখানে কয়টা রয়েছে, 1, 2, 3, 4, 5, 6। এটার যোগফলকে 6 দিয়ে যখন ভাগ করব, অর্থাৎ এই মানগুলোকে যদি আমরা xi ভাবি, তাহলে এগুলোকে যদি যোগ করি তা সেটা হয়ে গেল সামেশন xi। আর টোটাল এখানে সংখ্যা যতটা n হলো 6, এটাই হলো আমাদের গড় x বার। আমরা কখনো স্মল লেটারে লিখলেও এরকম লিখি, অথবা ক্যাপিটাল লেটারে লিখলে এরকম লিখি x বার সমান সামেশন অফ xi ডিভাইডেড বাই n। আমরা এভাবে সরাসরি গড় নির্ণয় করতে শিখলাম। আমরা পরবর্তীতে দেখি এই মানগুলো কীরকম রয়েছে। এখানে দেখা যাচ্ছে এলোমেলো বিক্ষিপ্ত আকারে আছে, এটা সিরিয়ালি নেই, মানের ক্রমানুসারে নেই। আমরা মানগুলোকে যদি মানের ঊর্ধ্ব ক্রমানুসারে লিখি যে আস্তে আস্তে বড়, অথবা যদি বড় থেকে ছোট এটা লিখি, তাহলে এই মানগুলোকে আমরা বিন্যস্ত মান হিসাবে পাব। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ছোট থেকে আস্তে আস্তে বড় মানগুলোকে এখানে সাজিয়ে লেখি। যদি সাজিয়ে লিখি, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সংখ্যাগুলোর মধ্যে যেটা সাজানো রয়েছে এটা এলোমেলো আকারে সাজানো, এর ভিতরে সবচেয়ে ছোট হলো 15। লিখলাম আমরা 15। তার পরবর্তীতে তোমরা খেয়াল করো 20, লিখলাম 20। তারপরে কত আছে দেখো, তারপরে রয়েছে 26,
তারপরে খেয়াল করো 26-এর পরে কত আছে 45। তারপরে খেয়াল করো 45-এর পরে কত আছে 50। 50-এর পরে কত আছে 53। তোমরা সহজেই বুঝতে পারছো এটা হলো অবিন্যস্ত উপাত্ত, সাজানো নেই। এটার নাম কি অবিন্যস্ত উপাত্ত। এটা অবিন্যস্ত উপাত্ত। তারপরে নিচে যেটা আমরা সাজালাম সেটা কি বিন্যস্ত। এটা বিন্যস্ত উপাত্ত। তাহলে অবিন্যস্ত এবং বিন্যস্ত উপাত্ত এটা বুঝতে পারবে। আর গড় নির্ণয়ের কথাটা তো আগেই বলেছি, কাজেই আমরা জানলাম অবিন্যস্ত উপাত্ত, জানলাম বিন্যস্ত উপাত্ত, আর গড় নির্ণয়ের কথা বললাম। আমরা এখন দেখি এগুলো থেকে গড় নির্ণয়ের যে কথাটা বলেছিলাম এগুলো যোগ করে ততটা সংখ্যা দিয়ে ভাগ করব। যদি এই মানগুলো কোনোটা একাধিক বার আসে সেই ক্ষেত্রে আমরা গড় নির্ণয়ের যে সূত্রটা পাচ্ছি সেইটা আবার কিরকম। সেই ক্ষেত্রে এখানে যদিও এখানে উল্লেখ করা সেরকমের নেই, তোমরা ওরকম যখন পাবে সেক্ষেত্রে আমরা লিখব সামেশন অফ fi xi। এটা কি? এটা হলো যে সংখ্যাটা বারবার আসবে, যার পুনরাবৃত্তি ঘটবে। অর্থাৎ কতবার এলো একটা সংখ্যা, যদি 26 দুবার আসতো এটার সাথে সেটা দ্বারা 26 গুণ 2 এরকম আমরা গুণ করতাম। পরবর্তীতে মোট এখানে গণসংখ্যার যেটা সমষ্টি n বলা হয় সেটাকে সামেশন অফ fi। এর মানে 3 কে এনেছি গণসংখ্যার সমষ্টি, সেই n এখানে নিচে যদি দেই n, অথবা যদি সামেশন fi লিখি এটাও একটা গড়, এটাও এভাবে আমরা গড় নির্ণয় করতে পারি। তখন আমরা এই উপপাদ্যগুলো বেশি হলে আমরা এভাবেও গড় নির্ণয় করি। এখানে খেয়াল রাখতে হবে খুব বেশি এখানে উপাত্ত দেওয়া সেভাবে থাকে না, 30টার বেশি সেভাবে থাকবে না। তোমাদের ক্ষেত্রে আমরা এভাবে গড় নির্ণয় করতে পারি। এখন এখানে এই মানগুলোর মধ্যে সবচেয়ে বড় মান কোনটা, ছোট মান কোনটা আমরা এখানে দেখতেই পাচ্ছি। সবচেয়ে বড় কত? সবচেয়ে বড় মানটা আমরা পেলাম। কত পেলাম? 53। তাহলে আমরা লিখলাম 53। সবচেয়ে ছোট কত? 15। আমরা পেলাম 15। এই দুটো মানের ব্যবধান বের করে তার সাথে যদি আমরা 1 যোগ করি, অর্থাৎ সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান এর পার্থক্য কত তার সাথে 1 যোগ করেছি, তাহলে যে ফলটা আমরা পাবো এটা হচ্ছে পরিসর। তাহলে আমরা পরিসর সম্পর্কে জানতে পারলাম। পরিসর আমরা মানগুলো থেকে এইখানে যে মানগুলো রয়েছে মানের ক্রমানুসারে সাজানোর পরে যেগুলো পেয়েছি সেগুলো দেখি। মোট এই মানটাকে দুটো ভাগে যদি ভাগ করতে চাই, অর্থাৎ তার মধ্যক নির্ণয় করতে চাই, দুটোকে ভাগ করি। দেখি 1 2 3 4 5 6, যেহেতু 6 জোড় সংখ্যা, তাহলে 6 জোড় সংখ্যা, 6 যদি জোড় সংখ্যা অর্থাৎ জোড় সংখ্যা যখন হবে তখন এটাকে 2 ভাগ কিভাবে করব। যদি এতটুকু হয়, এই জায়গা থেকে এই পর্যন্ত গেলাম, এই জায়গা থেকে এতটুকু গেলাম, তাহলে মাঝখানে আমরা কি পাচ্ছি? যদি এটার মধ্যক বের করতে চাই সেই ক্ষেত্রে আমরা মাঝখানের যে দুটো আছে তাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যক পাব। যখন n যোগ 1 2 3 4 5 6 n জোড় হওয়ার কারণে
আমরা এখানে মাঝখানে যত আছে, অর্থাৎ কত কত আমাদের এরকম n/2 এততম পদ, আর যোগ হচ্ছে n/2 + 1 এততম পদ। একটা হলো এততম পদ আর একটা এততম পদ, এই দুইটা পদ। এই ক্ষেত্রে যেহেতু n সমান কত, n সমান 6, 6 হলে এইখানে 6 এর অর্ধেক 1 2 3, তাহলে এই 26, আর এই হলো n/2 তৃতীয় পদ, তারপরে তৃতীয় আর 1 চতুর্থ পদ 45। তাহলে আমরা যখন এই 26 আর এই 45 যোগ করে যখন 2 দিয়ে ভাগ করব, এটাই হলো মধ্যক। তাহলে আমরা কিভাবে মধ্যক বের করলাম তোমরা বুঝতে পারলে। এই ক্ষেত্রে যখন জোড় হয় n/2 তম পদ, n/2 + 1 তম পদ, এই দুইটা সমষ্টির গড়ই হলো এর মধ্যক। কিন্তু যদি এটা বেজোড় হতো, যেমন এই পদটা যদি না থাকতো, সেক্ষেত্রে আমাদের কেমন হতো? এটা বেজোড়। এখানে কটা আছে? 1 2 3 4 5। এখন কত হবে মধ্যক? যে মানটা এরকম সাজানোর পরে দুটো ভাগে ভাগ করে দেবে উপাত্তকে, সেটাই মধ্যক। সেই ক্ষেত্রে দেখো, সেই ক্ষেত্রে এই মানটা মধ্যক, কারণ এদিকে দুটো রয়েছে, এদিকেও দুটো রয়েছে, এই মানটা দ্বারাই দুটো ভাগে ভাগ হয়েছে। আমরা সরাসরি সেখানে লিখতে পারি মধ্যক সমান কি লিখবো? অর্থাৎ এইখানে যত m যত আছে, সেখানে মধ্যকের সূত্রটা এরকম, n + 1/2 তম পদ। তাহলে এখানে দেখি n কত? 1 2 3 4 5, তাহলে 5 যোগ 1 6, 6 2 দিয়ে ভাগ করলাম, 6 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3। তৃতীয় পদ, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয়, তৃতীয় পদ কত? 45। তাহলে আমরা মধ্যক বের করতে পারলাম 45। এভাবে আমরা মধ্যক বের করব। তাহলে যদি এমন দাঁড়াচ্ছে যে মানগুলো এখানে একাধিকবার এর অনেক মান যদি থাকে, এখানে যদিও নেই, যে মানগুলো অনেকবার এখানে সংঘটিত হয়েছে, সবচেয়ে বেশিবার সংঘটিত মানকে প্রচুরক বলা হয়। তাহলে সেই ক্ষেত্রে প্রচুরক তোমরা বের করতে পারবে। আমরা মধ্যক বের করতে পারলাম, প্রচুরক বের করার কৌশল আমরা জানলাম। তাহলে এগুলো থেকে আমরা গড় নির্ণয়, প্রচুরক নির্ণয়, মধ্যক নির্ণয়ের যে কৌশল পেলাম, এগুলো থেকে আমরা পরবর্তীতে আমাদের এই পরিসংখ্যানের সমস্যা সমাধান করব। আজ আমরা এই পর্যন্ত জানলাম। তোমাদেরকে ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাড়িতে থেকে সুন্দরভাবে পড়াশোনার প্রতি মনোনিবেশ করো। তোমাদের সবাইকে ধন্যবাদ।